ওয়েলকাম বন্ধুরা, আমি সৌভিক। আপনাদেরকে স্বাগতম ভূতকথার আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। শুরু হতে চলেছে আজকের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। তখন সবে ওই তন্ত্রমন্ত্রের কাছে দীক্ষা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ভবিষ্যৎ জীবনের লক্ষ্য বলতে সেরকম কিছু নেই, শুধু বড় কোনো সিদ্ধ পুরুষের খোঁজ পেলে তার সাথে তার সেবা করে কয়েকটা দিন থাকতাম। চেষ্টা করতাম তাকে তুষ্ট করে কিছু বিদ্যা লাভ করতে। তবে আমার বয়স ছিল তখন আমার পথের মূল পরিপন্থী, বুঝলে। অল্প বয়সের কারণে অনেক সাধুই আমাকে ওনাদের চেলা করতে চাইতেন না। তো এইভাবেই কোনো এক যজমানের বাড়ি থেকে ফিরছি। বেশ মনে আছে, সেটাও ছিল এই রকমই এক ভাদ্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী। আমার এখনো বেশ মনে আছে, গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসতে আসতে প্রথম আমি আকাশে সেই 5টা তারা একসাথে উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে দেখেছিলাম। তখন বুঝিনি এর অর্থ কি, কিন্তু তারপরের দিন আমার জীবনে যা ঘটেছিল সে কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। কি ঘটেছিল? আমি রাতে সেদিনের জন্য একটা কালী মন্দিরের আটচালায় আশ্রয় নিয়েছিলাম। ঠিক করেছিলাম রাতটুকু ওখানে থেকে আবার ভোর ভোর বের হয়ে পড়ব। ওখানকার পুরোহিত মশাই ছিলেন ভীষণ বৃদ্ধ, নাম নিশিকান্ত ব্রহ্মচারী। বয়স তা 90 ছুঁই ছুঁই তো হবেই। ওনার সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না, তাই সেভাবে আলাপ করাও হয়নি। সেদিনের সন্ধ্যায় সামান্য আলাপচারিতা করে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে উঠে সামনের দিঘি থেকে স্নান করে এসে মন্দিরের চাতালে বসেছিলাম। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল। চারিদিকটা সবুজ গাছগাছালিতে ঘেরা, তাই ঠিক করি সেই দিনটা ওখানেই কাটিয়ে যাব। তখন বুঝতে পারিনি আমার এই মত পরিবর্তন আমার ইচ্ছায় হয়নি, হয়েছিল অন্য কারোর নির্দেশে। তবে সেদিনে না বুঝলেও আজ সেটা ভালোই বুঝি। তো সেদিনের পূজারী নিশিকান্ত ব্রহ্মচারীর সাথে কথা বলে কাটলো। ওনার পুজোর কাজেও টুকটাক সাহায্য করলাম। উনি বলেছিলেন ওই কালী মন্দির নাকি প্রায় 300 বছরের পুরনো। অনেক সিদ্ধ যোগী পুরুষেরাই এখানে এসেছেন মায়ের টানে। লোকে বলে ওই মন্দিরে নাকি সাক্ষাৎ শিব পার্বতী বিরাজ করেন, আর কোনো কোনো বিশেষ তিথিতে তাদের নাকি দেখাও যায়। প্রাথমিকভাবে বুঝলাম পাড়া গ্রামের মন্দির নিয়ে এ শুধুমাত্র লোককথা ছাড়া কিছুই নয়। শেষ পর্যন্ত দুপুরের দিকে আকাশে মেঘ করলে আমি আমার মেলে দিয়ে রাখা ধুতিগুলো তুলতে মন্দিরের পেছনের দিকে গিয়ে দেখি সেখানে এক অদ্ভুত ব্যাপার। মন্দিরের ঠিক পেছনের দেওয়াল বরাবর একটা ছোট্ট বেদি, আর তাতে মাটির ওপরে একটা ঝুড়ি উপুর করে রাখা, আর তাতে বেশ কিছু জবার মালা পরানো, আর সামনে ধূপ গোঁজা। লম্বা পিঁপড়ের শাড়ি বুঝিয়ে দিচ্ছে পুজোর সন্দেশের অবশিষ্ট অংশই তাদের লক্ষ্য। বুঝলাম ওতেই নিত্য কোনো পুজো হয়, কিন্তু কি পুজো তখন ঠিক বুঝতে পারলাম না। একবার ভেবেছিলাম নিশিকান্ত ব্রহ্মচারীকে জিজ্ঞেস করব, কিন্তু সেটা ঠিক সাহস হলো না। আসলে ওনার বয়স আর ব্যক্তিত্বের কাছে আমি নিজেকে বেশ নবিশ ভাবছিলাম। তবে বুঝতে পারছিলাম এটাও মন্দিরের পুজোর কোনো একটা অংশ। তাই সময় সুযোগ করে ওনাকে জিজ্ঞেস করব ঠিক করি। সাধারণত গ্রামের দিকে চণ্ডী ধাপি বা ষষ্ঠী ধাপি থাকে, তাতে সাধারণত কোনো মন্দির করা হয় না। কোনো শিলাখণ্ড বা গ্রামীণ মূর্তিকেই খোলা আকাশের নিচে পুজো করা হয়। এরকম আমি আগেও বেশ কয়েকবার দেখেছি। তো এটিকেও সেই রকম কিছু একটা বলে মনে হলো। আর সব থেকে বড় কথা, পুজো যখন হয়েছে তখন ঈশ্বরের কোনো না কোনো রূপেরই তো হবেই।
তাই নিজের ইষ্টমন্ত্র জপ করে ওই ঝুড়িটিকেই প্রণাম জানালাম। আর তার পাশের যে কয়েকটা ধাপ সিঁড়ি দিঘির দিকে নেমে গেছে সেইগুলোতে গিয়ে বসলাম। সত্যি বলতে কি, ওই ঝুড়িটিকে ওইভাবে পুজো হতে দেখে আমার মনে একটা বেশ পবিত্র অনুভূতির উদ্রেক হচ্ছিল। আমার বেশ মনে হচ্ছিল ওই ঝুড়িতে সত্যি সত্যি কোনো জাগ্রত দৈব শক্তির অধিষ্ঠান আছে। মন্দির আর মন্দির সংলগ্ন চত্বরটা বেশ সুন্দর, পাশেই বড় দিঘি। আমার মনটা এক অন্যরকম ভালো লাগার অনুভূতিতে ভরে ওঠে। এদিক ওদিক তখন আকাশে মেঘ কেটে গেছে, আকাশ পরিষ্কার। সন্ধ্যার আকাশে ঝলমল করছে শত শত তারা। আচ্ছা, আজ আকাশে অনেক তারা উঠেছে, দেখেছো? আমার ঠিক পেছন দিক থেকে একটা মানুষের গলার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। পিছন ফিরে দেখি একটা বেশ বয়স্ক মানুষ আকাশের দিকে তাকিয়ে হাতে কড় গুনছেন, আর তার ঠিক পাশে একজন বৃদ্ধা মহিলা বসে। দুজনেই বয়সের ভারে কুঁজো হয়ে আছেন। আর সেই বৃদ্ধ মানুষটির ঘাড় উঁচু করে আকাশের দিকে তাকিয়ে দেখতে বেশ কষ্ট হচ্ছে। তবে ওনার পাশে বসে থাকা বৃদ্ধা মানুষটির আকাশ নিয়ে কোনো উৎসাহ আছে বলে মনে হলো না। তিনি নিজের মনে সুপারি কেটে চলেছেন, আর ওনার মুখে সদ্য পোড়া খয়ের দেওয়া পান থেকে ওনার ঠোঁট একেবারে লাল হয়ে আছে। আরে ও গিন্নি, গিন্নি, দেখেছো? ওই 5টা তারা আজ আবার উঠেছে গো। এবার সেই বৃদ্ধা বেশ ঝাঁঝিয়েই ওঠেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম সত্যি 5টা তারা উঠেছে। ওই তারাগুলোকে আমি তার আগের দিনও দেখেছিলাম, তাই আমি খুব একটা অবাক হলাম না, বরং মন দিয়ে ওনাদের বুড়ো বয়সের ঝগড়া শুনতে লাগলাম। বেশ ভালো লাগছিল ওনাদের কথা শুনতে। দেখলাম তারাগুলোর কথা শুনেও ওই বৃদ্ধা সেরকম আগ্রহ না দেখালে বৃদ্ধ মানুষটি কেমন যেন হতাশ হয়ে পড়লেন। না, সেই আসলে ওই তারাগুলো তাহলে এতদিন পর আবার সেই উঠলই। কত বারণ করেছিলাম, একটাও কথা কানে নিল না। সে বাবু উঠেছে, বেশ করেছে। আমাকে আর বকিও না তো, আমাকে সুপুরিগুলো কাটতে দাও। গুনতিতে ভুল হয়ে গেলে মেলা ঝামেলা। আমার বেশ হাসি পাচ্ছিল ওনাদের কথা শুনে, তাই আবার কৌতূহল রাখতে না পেরে ধীর পায়ে এগিয়ে গেলাম ওনাদের দিকে। হেসে সেই বৃদ্ধকে বললাম, আপনি কি খুব চিন্তিত ওই তারাগুলো উঠে পড়ায়? না না, চিন্তিত নই। আসলে আমরা বুড়ো হয়েছি তো, কখন কি বিপদ আপদ আসে কে জানে। আর এই বুড়িকে দেখো, তার তো কোনো কিছুতেই মন নাই, নিজের মনে সুপুরি কেটে যাচ্ছে। নাও, এবার আবার কোত্থেকে তাকে ঘরে এনে সাক্ষী বানাচ্ছে দেখো। বুড়োর ভিনরাতে আর যাবে না। কত বলি, যা হচ্ছে তা হতে দাও, সব ব্যাপারে নাক গলাতে যেও না। তো কে শোনে কার কথা? আমি ওনার কথা শুনে এবার হেসেই ফেললাম। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, তখন সেই বৃদ্ধ মানুষটা বেশ গম্ভীর গলায় বললে, আসলে চিন্তা হয় গো, চিন্তা হয়। নিজেদের এত সুন্দর করে সাজানো বাগান পাগল হতচ্ছাড়া মোষ এসে সব নষ্ট করলে বড় চিন্তা হয়। ও, এইসব জমি জমা বুঝি আপনাদের সম্পত্তি? হ্যাঁ, সব তো আমাদেরই। নিজেরাই কখনো সুন্দর করে গড়ি, আবার পুরনো হয়ে গেলে ভেঙে ফেলে দিই। এই দেখো না বাবা, কেউ একটা সাহায্য করার লোক নেই। দেখো, এত এত সুপারি সব নিজেকেই কাটতে হবে। এত সুপারি আপনি কাটছেন কেন? কে খাবে এত সুপারি? কে আর খাবে? তোমার ওই নিশিকান্তর মা খাবে। তার যে এই
বড় নোলা, আর বুড়োকে দেখো বসে বসে সেই থেকে তারা গুনছে। আরে না গো গিন্নি, তা নয়। আসলে আমি তো ওই তারাগুলো নিয়ে একটু চিন্তায় আছি। না হলে তোমায় কটা সুপুরি খেতে দিতাম না হয়। আমার খুব মজা লাগছিল ওই বৃদ্ধের কথা শুনে, তাই ওনাকে বললাম, দেখুন আকাশে তারা তো উঠবেই, রোজই ওঠে, তা আপনি এত চিন্তা কেন করছেন? না না, রোজ নয়, রোজ নয়। এই তারারা রোজ এভাবে কিন্তু ওঠে না। এ বড় জটিল যোগ, এ বড় অশুভ যোগ। কি গো গিন্নি, বলো না, তোমাকে তো আমি সব বলেছিলাম। হ্যাঁ, আমি দেখেছি সুন্দর সাজানো বাগানে বেড়া ভেঙে মোষ ঢুকছে, কিন্তু সে তো ঢুকবেই, এটাই তো জীবন চক্রের আবর্তন। একবার ফুলে ফলে ভরে উঠবে, আর একবার পাতা শুকিয়ে ধূসর হয়ে ঝরে পড়বে, সেখানে নতুন কচি পাতার জন্ম হবে। এটাই তো প্রকৃতির নিয়ম। কিন্তু মাঝে মাঝে মোষ ঢুকে পড়ে হঠাৎ সব তছনছ করে দিলে নেমে আসে বিপদ। তাই তো উনি এত চিন্তিত। প্রলয়, মহাপ্রলয়। ওনাদের এবারের কথাগুলো আমায় বেশ অবাক করা মনে হলো। কথাগুলোর মধ্যে কোথাও যেন একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। তাই আর অপেক্ষা না করে বললাম, আচ্ছা, এই যে আপনি বললেন প্রলয়, সে কি এই 5টা নক্ষত্রের কারণে? আপনি যে বললেন আপনি ওনাকে ওই নক্ষত্রের বিচার বলেছেন, আমাকে একবার শেখাবেন? আমি যদি তোমাকে শেখাইও তুমি তুমি শিখতে পারবে না। এই সামুদ্রিক নক্ষত্র গণনা যোগ কলিযুগে কেউ সম্পূর্ণ শিখতে পারবে না। এটাই বিধির নিয়ম। তবে এত করে যখন বলছো, তখন তোমাকে আমি একটা বিশেষ পদ্ধতি শেখাবো। তোমার কাজে লাগবে। শেখাবেন? শেখাও, কারণ তোমার জীবদ্দশায় আরেকবার তোমার প্রয়োজন পড়বে। আমার বাগান থেকে ওই খ্যাপা মোষকে তাড়ানোর। তখন তুমি এই বিদ্যার প্রয়োগ করতে পারবে। কিন্তু মনে রেখো, ওই একবারই। তুমি যদি কখনো এই বিদ্যার প্রয়োগ ভুলবশত বা নিজের লোভের জন্য বা নিজের স্বার্থে করো, তবে আর কোনোদিনও তুমি এর প্রয়োগ করতে পারবে না। আর এই বুড়িকে দেখছো তো, ও খেপলে কিন্তু তোমার কোনো তন্ত্র মন্ত্র বাঁচাতে আসবে না। আমার বেশ হাসি পাচ্ছিল ওনার কথাগুলো শুনে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না উনি কি বলছেন। তাই বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি, তবু আমি শিখব। শোনো বাপু, এসে বললেই তো হয় না যে শিখবো। আগে যাও, ওই দিঘিতে আমার এখান থেকে একটা সুপারি গড়িয়ে গিয়ে পড়েছে, 3 বার ডুব দিয়ে সেটা তুলে আনো দেখি। আমি বেশ অবাক হলাম। এই ভোর সন্ধ্যাবেলা আমাকে ডুব দিয়ে স্নান করতে বলছে, না হয় ওনার একটা সুপুরি পড়েই গেছে জলে, তার জন্য আমায় এখন ডুব গালতে হবে? এ তো মহা ঝামেলা। তবে দেখলাম সেই বৃদ্ধা বলাতে বৃদ্ধ লোকটিও আর না করলে না। তাই আমি বুঝলাম ওই বৃদ্ধার মুখের ওপর কথা বলার সাহস ওনার নেই, একটু ভয় পান এই বুড়ো বয়সেই। তাই কথা না বাড়িয়ে আমি এগিয়ে গেলাম দিঘির দিকে। তবে জলে পা দিতেই খেয়াল হলো দিঘির জলটা কনকনে ঠান্ডা। ভাদ্র মাসের সন্ধ্যায় দিঘির জল এত ঠান্ডা কি করে হলো, কিছুই বুঝতে পারছিলাম না। তবে আমি যেন এতক্ষণ বুঝতে পারছিলাম কোনো একটা অলৌকিক কাণ্ড ঘটছে আমাকে ঘিরে, কারণ তখন সন্ধ্যারতির আয়োজন শুরু হয়েছে। বেশ কয়েকজন ভক্ত মন্দিরের দিকে হেঁটেও গেছেন, আর তারা আমাকে এভাবে ওই বৃদ্ধার সাথে কথা বলতে শুনে কেমন যে অবাক হয়ে তাকিয়ে দেখলেন আমার দিকে।
সত্যি বলতে কি আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে। শোনো বাপু, গুনে গুনে 3টে ডুব মেরো, কিন্তু জল ঠান্ডার বাহানায় আবার আগেই উঠে এসো না। এক তো এই সন্ধ্যার সময় দিঘির জল এত ঠান্ডা হওয়ার কথা নয়, আর যদি হয়ও সেটা সেই বৃদ্ধা কি করে জানলেন? এবার আমার সন্দেহ হচ্ছিল এনারা কারা, কোনো পৈশাচিক মায়ার চক্করে পড়ে গেলাম না তো। তবু আমি আমার দেওয়া কথা মতো নেমে গেলাম দিঘির জলে। কিন্তু ডুব দিয়ে উঠে চোখ মেলে তাকাতেই আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেলাম। সত্যি বলতে কি আমি ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিলাম সেটা দেখে। আমি দেখতে পেলাম আমার চোখের সামনে যত দূর দেখা যাচ্ছে সব কিছু ধ্বংস হয়ে গেছে। চারিদিকে একটা ধূসর ধোঁয়া পরিব্যাপ্ত, দিক দিক থেকে শত শত মানুষের ক্রন্দন ধ্বনি ভেসে আসছে। অশুভ নানা জন্তুর হিংস্র পদচারণা করে চলেছে দিকে দিকে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ রক্তবর্ণ, সেখানে কোনো আলো নেই। কিছু কুণ্ডলি পাকানো বিষাক্ত গ্যাসীয় পদার্থ বের হচ্ছে দিক দিক থেকে। শুধু সেই 5টি তারা সেখানে জল জল করছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে, আর তারপরে হঠাৎ একটা ডাক শুনতে পেলাম। কি গো, মোষটা আমার সাজানো বাগানটা একেবারে তছনছ করে দিয়েছে, তাই না গো? আমি বুঝতে পারছিলাম না আমার চোখের সামনে কি ঘটছে। আমি ওনাকে কিছু বলতে যাওয়ার আগেই বৃদ্ধা বলে উঠলেন, তা বাপু, হাঁ করে দাঁড়িয়ে না থেকে 3টে ডুব দিয়ে উঠে এসো না। সত্যি বলতে কি ওই দৃশ্য আমার চোখেও ভীষণ পীড়া দিচ্ছিল, তাই তাড়াতাড়ি করে দ্বিতীয় ডুব দিলাম। এবার উঠে কি দেখলেন? অবস্থার কোনো পরিবর্তন হয়নি, শুধু সময়কালটা পাল্টে গেছে। এবার যে দৃশ্য আমি দেখতে পাই সেটা অনেক ভবিষ্যতের। চারিদিকে বড় বড় অট্টালিকা, যানবাহন সম্মিলিত কলরব মুখর রাস্তাঘাট, কলকারখানা। আজ এই এত বছর পরে সেই কথা মনে পড়লে বুঝতে পারি আমি হয়তো সেদিন আজকের এই কলকাতা শহরকেই দেখেছিলাম। কিন্তু সব যেন অন্ধকার, কিরকম কালো ধুলোয় মোড়া। আর এবারেও আমি দূর থেকে একটা উন্মুক্ত ষাঁড়ের ক্রুদ্ধ হুঙ্কার শুনতে পেয়েছিলাম। আমি তড়িঘড়ি করে তৃতীয় ডুব গেলে উঠতে গিয়ে দেখি আমার চোখের সামনে জগৎটা আবারও সম্পূর্ণ বদলে গেছে।